আপনারা সবাই জানেন যে ঘূর্ণিঝড় ইয়াস এটা আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুরের একটা অংশ তার উপর দিয়ে গেছে, সেখানে মারাত্মক ক্ষতি হয়েছে। সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে ইয়াসের মূল প্রভাব যায়নি, কিন্তু এই দিন ছিল পূর্ণিমার ভরা কোটাল। একদিকে ঝোড়ো হাওয়া আর একদিকে পূর্ণিমার ভরা কোটাল, এই দুই মিলিয়ে গোটা সুন্দরবনের কোস্টাল এলাকার বিস্তীর্ণ অংশের গ্রাম প্লাবিত। সমুদ্রের নোনা জল সেখানে ঢুকে গেছে, বিভিন্ন নদীর নোনা জল সেখানে ঢুকে গেছে, একেবারে হিঙ্গলগঞ্জ থেকে সাগর এই সব এলাকাতেই। এবং প্রতি বছর সুন্দরবনের মানুষ একবার করে সর্বহারা হন। কেন? এটা কি আটকানো যায় না? সুন্দরবন এলাকায় আপনারা সবাই জানেন 102টো দ্বীপ আছে, তার মধ্যে 48টা দ্বীপ অরণ্য, আর বাকি দ্বীপগুলোতে মানুষ বসবাস করেন। এই যে দ্বীপ, এই দ্বীপগুলোতে সব মিলিয়ে সুন্দরবনের যে বসতি এলাকা, সেখানে যাতে সমুদ্রের জল কি নদীর জল বিশেষ করে জোয়ারের সময় ঢুকতে না পারে, অথবা অতিবৃষ্টি বা ঝড়ের সময় ঢুকতে না পারে, তার জন্য যেমন যেমন বসতি হয়েছে তেমন তেমন বাঁধ তৈরি হয়েছে। এই বাঁধের পরিমাণ বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী 3800 কিলোমিটারেরও বেশি, কিন্তু আমাদের রাজ্য তাদের ইরিগেশন দপ্তর বলছে 3122 কিলোমিটার। এখন এই 3122 কিলোমিটার নদীবাঁধ এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। বামফ্রন্টের আমলে এই নদীবাঁধ নিয়মিত মেরামত হতো, নিয়মিত দেখভাল হতো, কিন্তু 2009 সালে সবারই মনে আছে আয়লা গোটা সুন্দরবনকে এলোমেলো করে দিয়ে চলে গেছিল। সেই সময় যে কেন্দ্রীয় সমীক্ষক দল আসে, সেই সমীক্ষক দল তারা জরিপ করে বলেন সব মিলে 778 কিলোমিটার বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর জন্য তারা 5032 কোটি টাকা বরাদ্দ করেন। এটা খুবই দুঃখের কথা যে সুন্দরবনের মানুষকে রক্ষা করার প্রকল্প নিয়ে সেই সময় সংকীর্ণ রাজনীতি করেছিল তৎকালীন সময় বিরোধী দল তৃণমূল। সুন্দরবন এলাকারই এক নির্বাচিত সাংসদ, যিনি মন্ত্রীও ছিলেন, শ্রী চৌধুরী মোহন জাটুয়া, তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখেন যাতে বামফ্রন্টকে এই অর্থ না দেওয়া হয়। আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও সেই সময় বলেছিলেন সরকারকে যেন এই অর্থ না দেওয়া হয়। যাই হোক, তারপর তো ওরাই সরকারে আসলেন। সরকারে আসবার পর এই 5032 কোটি টাকা কি করলেন? 70 কিলোমিটার নদীবাঁধ মাত্র তারা মেরামত করলেন, বাকি অর্থ ফেরত চলে গেল। এবং সুন্দরবনের বাঁধের যে নিয়মিত দেখভাল করা এবং নিয়মিত সারা বছর ধরে এই বাঁধ সারাবার যে কাজ, এই কাজ কার্যত আর হয় না গত 10 বছর ধরে। তার ফলে বিভিন্ন সময় বাঁধ ভেঙে যায়। এই যে গত বছর আমফান হলো, আমি বিভিন্ন স্পটের নাম ধরে ধরে বলে দিতে পারি যে কোথায় কিভাবে আমফানের সময়তেও যে স্পটে বাঁধ ভেঙেছে, একই জায়গায় গতকালও বাঁধ ভেঙেছে। একই জায়গায় বাঁধ ভেঙে জল ঢুকে গ্রামের পর গ্রাম ভাসিয়েছে। তাহলে 1 বছর সময় কি মেরামত হলো সেখানে? এখনো পর্যন্ত সব হিসেব তো নেই, মুখ্যমন্ত্রীও সব হিসেব এখনো দিতে পারেননি, সে হয়তো আরো একটু সময় লাগতে পারে। কিন্তু অসংখ্য জায়গায় যে বাঁধ ভাঙল, এই তার বেশিরভাগ জায়গায় আমফানের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে ওই অর্থ কেন ফেরত পাঠানো হয়েছিল? আর তারপর 2014 সালে ওই অর্থ ইউপিএ সরকারের সময় মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন বরাদ্দ হয়েছিল। 2014 সালে বিজেপির সরকার আসার পর তারাও আর সুন্দরবনের জন্য কোনো অর্থ বরাদ্দ করেননি। সুন্দরবনের এই যদি দীর্ঘস্থায়ী সমাধান করতে হয়, রাস্তা দুটোই। একটা হচ্ছে ব্যাপক পরিমাণ ম্যানগ্রোভ ওখানে লাগাতে হবে, মাটি যাতে ভঙ্গুর না হয়, এক।
মুখ্যমন্ত্রী গতবার আমফানের পর ঘোষণা করে দিলেন 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। কোথায় গেল সেই 5 কোটি ম্যানগ্রোভ? আমি অবশ্য জানি না অত এলাকাই আছে কিনা 5 কোটি ম্যানগ্রোভ লাগাবার মতো। আমি যেটুকু যা সুন্দরবনে গত 20-25 বছর ধরে যেটুকু কাজ করি, রাজনীতির কাজ, সমাজের কাজ, কোথায় গেল? 5000 ম্যানগ্রোভও লাগানো হয়েছে কোথাও? দ্বিতীয় যদি বাঁচাতে হয়, এই যে সুন্দরবন অঞ্চল ঘিরে গত 10 বছর ধরে অসংখ্য বেআইনি ভেড়ি তৈরি হয়েছে, বাঁধ কেটে ভেড়ি তৈরি হয়েছে, সেই ভেড়ি দিয়ে জল ঢুকে গ্রামের পর গ্রাম ভাসাচ্ছে। জানেন না মুখ্যমন্ত্রী কারা করছে? তার দলের এমএলএরা এর সঙ্গে যুক্ত, তার দলের পঞ্চায়েতের বিভিন্ন স্তরের কার্যকর্তারা এর সঙ্গে যুক্ত, জানেন না? এখন বলছেন তদন্ত কমিটি করবেন 10 বছর বাদে। ভালো করুন, কিন্তু এইসব বেআইনি ভেড়ি কি বন্ধ হবে? ভেড়ি যদি বন্ধ না হয়, কখনো সুন্দরবনের বাঁধ ভেঙে এই জল ঢোকা আটকানো যাবে না। আর 3 নম্বর কাজ যেটা গুরুত্বপূর্ণ, এই সুন্দরবনের নদীবাঁধ, যা রাজ্য সরকার বলছে 3122 কিলোমিটার, অথবা বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী যা 38,000 কিলোমিটার, 3800 কিলোমিটার, সেই বাঁধ যদি পাকা না করা যায় তাহলে সুন্দরবন রক্ষা পাবে না। এটা খুব স্বাভাবিক। সুন্দরবনের ইতিহাস যারা জানেন তারা খুব ভালো করেই জানেন, এই সুন্দরবনের তলায় চাপা পড়ে আছে কিন্তু আরেকটা সুন্দরবন। অর্থাৎ এখানে মাটি খুঁড়ে দেখা গেছে যে বিভিন্ন ম্যানগ্রোভ গাছ মাটির তলায় 40 ফুট তলায় সোজাভাবে দাঁড়িয়ে আছে, এরকম অসংখ্য উদাহরণ অসংখ্য জায়গায় পাওয়া গেছে। ফলে অতীতেও মারাত্মক জলোচ্ছ্বাস হয়েছে, যে জলোচ্ছ্বাস গোটা সুন্দরবনকে হয়তো মাটির তলায় নিয়ে চলে গেছে। এ নতুন সুন্দরবন। ফলে নতুন সুন্দরবন আর সুন্দরবনের মানুষকে যদি রক্ষা করতে হয়, তাহলে বেআইনি গাছ কাটা বন্ধ করতে হবে, নতুন ম্যানগ্রোভ লাগাতে হবে, বাঁধ কেটে ভেড়ি তৈরি বন্ধ করতে হবে, চাষের জমিকে মাছের ভেড়িতে রূপান্তরিত করা বন্ধ করতে হবে, আর নদীবাঁধ পাকা করতে হবে। এখন নদীবাঁধ পাকা করার কাজ এ রাজ্য সরকার কখনোই একা করতে পারবে না। মেরামত করতে পারে, যেমন আমরা বামফ্রন্টও করতাম, সেটাও তো 10 বছর ধরে হয় না। এই দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। এখন সুন্দরবনের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতি, ধর্ম, রাজনীতি নির্বিশেষে, যে সুন্দরবন বাঁচাতে গেলে আমাদের নদীবাঁধ পাকা করতেই হবে, আর প্রচুর বৃক্ষরোপণ করতে হবে, আর বেআইনি ভেড়ি বন্ধ করতে হবে। এই 3টে দাবি সুন্দরবনের সব অংশের মানুষের দাবি। সেই জন্য আমরা আবেদন করছি সমস্ত সুন্দরবনবাসীকে যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াইটা লড়ি। এই মুহূর্তে ত্রাণ দরকার। বানভাসী মানুষ, সবচাইতে আগে দরকার জল দেওয়া, কারণ নোনা জল ঢুকে গিয়ে বিভিন্ন জায়গায় টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, খাওয়ার জল নেই। ফলে সরকারকে এখন জল পাঠাবার ব্যবস্থা করতে হবে। এই ঝড়ের আগেই সাধারণভাবে আমরা আয়লা যখন আসছে তখনও আমরা করেছিলাম, জলের প্যাকেট, পাউচ প্যাকেট আমরা তৈরি করে বিভিন্ন পঞ্চায়েতে দিয়েছিলাম, যে কারণে দেখবেন আয়লার পর একজন ডিসেন্ট্রিতে মারা যায়নি। এই যে জল সরবে, এর সাথে সাথে ডিসেন্ট্রি দেখা দেবে। এইটা যদি আটকাতে হয়, তাহলে পানীয় জলের ব্যবস্থা অবিলম্বে সরকারকে লক্ষ লক্ষ পাউচ জল সেখানে পাঠাতে হবে, যুদ্ধকালীন তৎপরতার ভিত্তিতে। এখন শুকনো খাবার পাঠাতে হবে, চিড়ে, মুড়ি, গুড়, আর ক্যাম্পগুলোতে রান্না করা খাবার খাওয়াতে পারেন। কিন্তু সরকারি যে ক্যাম্পগুলো হয়েছে, মানুষ রাখা হয়েছে ওখানে না পশু রাখা হয়েছে ওখানে? একটা স্কুল বাড়ির মধ্যে 250, 300, 400 লোককে ঢুকিয়ে দিয়েছেন। কারুর জ্বর আছে, কারুর সর্দি আছে, কারুর কাশি আছে, কার সাধারণ সর্দি জ্বর, কার সাধারণ কাশি, আর কার কোভিড সংক্রমণ, এ নির্ধারণের কোনো ব্যবস্থা নেই। এতে তো মারাত্মকভাবে গোটা সুন্দরবন এলাকায় একে মানুষ বানভাসী, তার উপর গোদের উপর বিষ পড়া, যদি কোভিড সংক্রমণ আগুনের গতিতে ছড়িয়ে পড়ে, কে নেবে তার দায়িত্ব? ফলে অবিলম্বে
সরকার সেখানে স্বাস্থ্যকর্মী পাঠাক এবং সেইখানে পরীক্ষার ব্যবস্থা করুক। এবং এই পরীক্ষার ব্যবস্থা এইটা ব্লক স্তরে করলে হবে না, তার কারণ বানভাসী অঞ্চল, এইটা পঞ্চায়েতে গিয়ে করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে করতে হবে, স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে সেখান থেকে স্লাইড কালেকশন করে নিয়ে আসতে হবে। তা নইলে মানুষকে রক্ষা আমরা করতে পারবো না। আর বিশেষ করে আমি সরকারকে বলবো, গতবার চাল, ডাল, ত্রিপল, বাড়ি ভাঙার অর্থ যা পাঠিয়েছিলেন সব শাসক দলের নেতা মন্ত্রীরা চুরি করে নিয়ে চলে গেছিলেন। এসব তো দেখাও গেছে, মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন। এইবার অন্তত এই বিপদের মধ্যে মানুষ আছে, সেই সময় নিজেদের আখের গোছাতে যাবেন না। স্বনির্বন্ধ অনুরোধ করব, এই সময় চুরিটা করবেন না। মানুষ বিপদগ্রস্ত। আর সব দলের কাছে আবেদন করব, কলকাতা শহরে বসে আঁচনা আঁচড়ি কামড়াকামড়ি করবেন না। পরস্পরের দোষারোপ করে লাভ নেই। এখন বাঁচাতে হবে সুন্দরবনকে। তাই একদিকে অবিলম্বে যে ত্রাণের ব্যবস্থা, স্বচ্ছতার সঙ্গে সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ত্রাণের ব্যবস্থা করুন দ্রুততার সাথে। আর দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিত্তিতে সুন্দরবনের নদীবাঁধকে নতুন করে জরিপ করুন। 10 বছরে ঠিকমতো মেরামত না করার জন্য সেই 778 কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ হয়তো এখন 1100 কিলোমিটার 1200 কিলোমিটার হতে পারে। জরিপ করুন, কেন্দ্রীয় সরকার তাদের দল পাঠান, এই বাঁধ পাকা করবার জন্য অর্থ দিন। ম্যানগ্রোভ গাছ পুঁতুন, মুখে নয়, ঘোষণায় নয়, বাস্তবে। তার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনকে ব্যবহার করুন, ক্লাব সংগঠনকে ব্যবহার করুন, রাজনৈতিক দলকে ব্যবহার করুন, স্কুলের ছেলে মেয়েদের ব্যবহার করুন, কলেজের ছেলে মেয়েদের ব্যবহার করুন, বাড়ির মায়েদের ব্যবহার করুন, সেলফ হেল্প গ্রুপকে ব্যবহার করুন, আর তার সঙ্গে যে আপনাদের বন দপ্তর আছে তাকেও ব্যবহার করুন। আর বেআইনি ভেড়ি বন্ধ করুন। এই হলো দুই সরকারের কাছে সুন্দরবনবাসী এটাই প্রত্যাশা করছে। আশা করি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ করে, পারস্পরিক দোষারোপ বন্ধ করে মানুষকে রক্ষা করবার জন্য সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ।